আবহাওয়া পরিবর্তনের স্বাভাবিকতায় শীত কিন্তু পড়তে শুরু করেছে এবং যে বিষয়টি বলা হচ্ছিল শীতের এই সময়টায় স্বাভাবিকভাবেই যে শ্বাসতন্ত্রজনিত অস্বস্তিগুলো দেখা যায় তা খুব কমনভাবে ছড়িয়ে পড়ছে চারদিকে। আপনাদের প্রতি একটাই অনুরোধ, এই সময় একটু বাড়তিভাবে সচেতন হবেন, কারণ সচেতনতার কোনো বিকল্প নেই। একটা মহামারীর সময় অতিবাহিত করছি আমরা। এই সময় যদি শারীরিক এই ধরনের অস্বস্তি তৈরি হয় তবে স্বাভাবিকভাবেই আপনি বিভ্রান্ত হবেন, বিভ্রান্তিতে অস্বস্তিতে পড়বেন। আপনার মন জগৎ, পুরো চারপাশের পরিবেশ, আপনার প্রিয়জনেরা উদ্বিগ্ন হয়ে পড়বেন আপনাদের নিয়ে। তাই সবার প্রতি আহ্বান, একটু সচেতন থাকলে কিন্তু আমরা এই সংকটগুলো এড়িয়ে চলতে পারি। তবুও যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জানে, করোনা হেল্প ডেস্ক সেই জন্যই আপনাদের জন্য আয়োজন করা হচ্ছে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত 9টায়। চাইলেই ফোন করতে পারেন, সরাসরি আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসার কথা জানাতে পারেন, কিংবা লিখে ফেলতে পারেন যমুনা টেলিভিশন অফিসিয়াল ফেসবুক পেজে এই লাইভ স্ট্রিমটা যেখানে যাচ্ছে ঠিক তার নিচে, এবং শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধু তালিকায় থাকা সবার সাথে। একই সাথে যারা ফোন করবেন, অনুরোধ অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন, কারণ আপনাদের প্রশ্নের উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আর অল্প সময়ের মধ্যে আমাদের সাথে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আবু সাইদ শিমুল যুক্ত হবেন, তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। আর আপনাদের সাথে এই পুরো আয়োজন জুড়ে আছি আমি জুলহাস জুবের। করোনায় দেশে গেল 24 ঘন্টায় আরও 35টি পরিবার তাদের স্বজন হারিয়েছে। শনাক্ত হয়েছেন 1888 জন। এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি মোট 6807 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,540টি, সেখানে শনাক্তের হার 13.94%। সব মিলিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4,75,879 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,457 জন। মোট সুস্থ এখন 3,93,408 জন। দর্শক, আপনাদের প্রতি একটাই অনুরোধ, যারা যেখান থেকে দেখছেন, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করার কথাটা যেটা প্রতিদিন বলি, এটা যাতে ব্যত্যয় না হয়, এরকম একটি জীবাণুনাশক আপনার চারপাশে যেখানে সম্ভব রাখবেন। নিজে যখন হাঁটছেন ক্যারি করবেন, তাতে করে আপনার সুস্থ থাকার সম্ভাবনা বেড়ে যাবে। একজন দর্শক আমাদের অলরেডি ফোন দিয়েছেন, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম তাসনিম, আমি বরিশাল থেকে বলছি। জি। আমি 4-5 দিন আগে ফোন দিয়েছিলাম। জি। আমি প্রেগনেন্ট, 10 সপ্তাহ চলতেছে। জি। তো আপনার আমার হচ্ছে হোয়াইট ডিসচার্জ হচ্ছিল এবং অনেক ব্যাক পেইন। জি। ব্যাক পেইনটা এখনো আছে, হোয়াইট ডিসচার্জটা একটু কমেছে। ম্যাডাম 2টা ওষুধের নাম বলেছিল, ক্লিনডেক্স আর একটা মাইক্রোজেস্ট। জি। এখন ওই 2টা খাওয়ার পর থেকে মানে একটু ডিজি, মানে মাথাটা ঘুরতেছে, ডিজিনেস কাজ করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর একটা কথা আমি মেনশন করেছিলাম না, যে ফার্স্ট থেকেই আমি কিছু মেডিসিন নিচ্ছিলাম, একটা হচ্ছে ডেস্ট্রনল আর হচ্ছে বায়োফল। এখন ওই 2টাও কন্টিনিউ করব নাকি আর এগুলাও কন্টিনিউ করব নাকি? আপনাদের সাথে থাকবেন ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি আর কিছু জানবার থাকে। না, আমাদের তো টার্গেট ছিল যে হোয়াইট ডিসচার্জ যেন কমে যায় এবং ক্রমাগতভাবে যেন ব্যাক পেইন কমে যায়। সেই জন্যই আসলে এই সাপোর্টটা দেওয়া। এই সাপোর্টটা পারফেক্টলি আপনার উপর কাজ করছে, সেই জন্য তো হোয়াইট ডিসচার্জ কমে গেছে। আপনার ওষুধ খাওয়ার পরও আপনি যেটা করবেন, কুসুম গরম পানি লবণ মিশিয়ে 3 বেলা করে টানা 1 মাস কিন্তু আপনি ব্যবহার করে যাবেন। এবং বাই দিস টাইম কিছু কথা আপনাকে বলা ছিল যে ব্লাড সুগারটা বাড়তি কিনা, ইউরিন ইনফেকশন আছে কিনা, এন্ড আল্ট্রাসাউন্ড। এই 3টা জিনিস আমাদেরকে জানানোর কথা ছিল। ওটা যদি করা হয়ে থাকে আপনি এখন বলতে পারেন, অথবা পরে করে আমাদেরকে জানাবেন। আর যদি এরপরও হোয়াইট ডিসচার্জ বেড়ে যায় বা হোয়াইট না হয়ে পানির মতো কোনো কিছু বের হয়, তখন হয়তো আমাদেরকে প্রজেস্টেরন ইনজেকশনটা শুরু করতে হবে। আর আমরা মাইক্রোজেস্ট যেহেতু শুরু করেছি, সেহেতু এই মুহূর্তে আর ডেস্ট্রনলটা আমাদের দরকার নেই। আর বায়োফলটা আসলে প্লাস মাইনাস, যদি এখন বমি না হয়, কোনো ধরনের আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম না হয়, আপনি কন্টিনিউ করতে পারেন, এটাতে কোনো ধরনের মানা নেই। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আবু হেনা লিখেছেন তার ছেলের বয়স 23 দিন, সিজার বেবি, তার এখনো নাভি ভালো মতো শুকায়নি, নাটোর থেকে লিখছেন আমাদের। এটা কোনো সমস্যা কিনা ডাক্তার আবু সাইদ শিমুল? আসলে না, এখন যেটা হচ্ছে আমরা সিজারে বা নরমাল ডেলিভারিতে একটা ক্রিম দিয়ে দিচ্ছি, আর এটা 7.1% ক্লোরোহেক্সিডিন। এটা দিলে যেটা হয় যে ইনফেকশন হয় না। আগে আমরা অনেক ধরনের বারবার করে হেক্সিসল ইউজ করতে বলতাম বা অনেক ধরনের লোশন ইউজ করতে বলতাম, কিন্তু এখন যেটা রেকমেন্ডেশন সারা বাংলাদেশে জন্মের পরপর শুধুমাত্র একবার এই সলিউশনটা আসলে ব্যবহার করা হয়। এই সলিউশনটা ব্যবহার করলে কোনো ইনফেকশন নাভিতে হয় না, কিন্তু এই সলিউশনটা ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে নাভি দেরিতে শুকায় বা দেরিতে পড়ে। আমরা বলি কি এটা একটা একদমই ন্যাচারাল একটা প্রসেস। কারো নাভি 5 দিনে পড়ুক, কারো 10 দিনে পড়ুক, কারো 15 দিনে পড়ুক বা 25 দিনে পড়ুক, সুতরাং তাকে তার মতোই পড়তে দিন। আপনি যেটা খেয়াল করবেন যে পুঁজ পড়ছে কিনা, নাভির চারপাশে লাল হয়ে যাচ্ছে কিনা, সেখান থেকে কোনো
গন্ধ বের হচ্ছে কিনা বা বাচ্চার জ্বর আসছে কিনা, এই সবকিছু যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ এগুলি যদি নাই থাকে, বাচ্চার সবকিছুতেই স্বাভাবিক, শুধুমাত্র নাভি পড়ছে না, সেটার জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটার জন্য কোনো ওষুধও লাগবে না। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাঈদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শকের ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে শেখ বাবর আলী বলছিলাম। বাবুর ভাই বলুন, কিভাবে সহায়তা করতে পারি? আমার যে মুখের যে ঠোঁট আছে, জি, ঠোঁটের আপনার দুই সাইডে আপনার চুলকায় এবং ঠোঁট ফেটে যায় এবং সাদা সাদা কুশির মতো ওঠে। মানে পুরো ঠোঁট ফেটে যায় নাকি ঠোঁটের সাইডে শুধু? ঠোঁটের দুই সাইডে ঠোঁট ফেটে যায়, কিন্তু কোনো লালা কোনো কিছু পড়ে না। আচ্ছা, কতদিন ধরে এমন হচ্ছে? এটা হচ্ছে দীর্ঘ গরমের সময় হয়েছে, তার 6 মাস হয়েছে। 6 মাস হয়েছে এরকম। এর মধ্যে কোনো ওষুধ মানে বা কোনো অয়েন্টমেন্ট লাগাননি? আমি এক ডক্টরকে বলছিলাম, মানে পরিচিত ডক্টর তো, তা ওনাকে বলছিলাম, উনি আমাকে রিবোসিনা দিছিল এবং এক্সট্রিম ট্যাবলেট আচ্ছা 20। তা কিছুদিন ভালো হয়েছিল, কিন্তু আমাকে 1 মাস খাইতে বলছিল। আমি 1 মাসই খাইছি, আচ্ছা কমছিল, আবার হয়েছে। আচ্ছা। আপনার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নেই। ডায়াবেটিস নেই, বুঝতে পারছি। প্রফেসর মোস্তফা জামান, আপনি শুনছিলেন। একই সাথে আরেকটি প্রশ্ন পড়তে চাই। আমাদেরকে ফারিয়া লিখছে, তার বাবার বয়স 62, হাই ব্লাড প্রেশার, কিছুদিন ধরে শ্বাসকষ্ট হয়, কার্ডিওলজিস্ট দেখেছেন, ইসিজি রিপোর্ট আমাদের জানাচ্ছেন, সাইনাস রিদম এবং মডারেট এসটি ডিপ্রেশন, টি ওয়েভ অ্যাবনর্মালিটি, মডারেট লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, ইকো সিডি রিপোর্ট, মাইল্ড কনসেন্ট্রিক এলভি হাইপোট্রপি, LVEF 65%, প্রেসক্রাইব মেডিসিন দিয়েছেন ক্যালনর, বেটাবিজ, নোফিয়েট, রেপলেট। প্রশ্ন, রিপোর্টে হার্টের কন্ডিশন কেমন এবং চিন্তার ব্যাপার কিনা? দ্বিতীয়, ট্যাবলেট নফিটেট 200 খাবার আগে নাকি খাবার পরে নিতে হবে, উনি জানতে চেয়েছেন। প্রফেসর মোস্তফা জামান। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রথম প্রশ্নটির উত্তর দিচ্ছি। যিনি রংপুর থেকে বাবর আলী প্রশ্ন করেছেন, তার যে সমস্যাটি অনেকেরই হয়ে থাকে, এটি বেশ কিছু কারণে হতে থাকে। অনেকের ধারণা যে এটি ভিটামিন ডেফিসিয়েন্সি হতে পারে। তিনি এই জন্য চিকিৎসকের রিবোফ্লাভিনটাকে একটি ওষুধ দিয়েছিল এবং কিছুটা উন্নতি করেছিল। আমরা এই ধরনের ওষুধ দিয়ে থাকি, রিবোফ্লাভিন সহ অন্যান্য কিছু ভিটামিন, তাতে কিছু উপকার পাওয়া যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই ধরনের সমস্যা আমরা বলি অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে এক ধরনের রোগ, যেটি কিন্তু কিছুদিন পর পর আবার হয়। একটু বড় ধরনের কোনো সমস্যা না। কারো কারো মুখের ভিতরে একটু ঘা হয়, জিহ্বার ঠোঁটের যে দুই কোণা কিছু ঘা হতে পারে, যেটাকে অনেকে জ্বর ঠোসা বলে থাকেন। এটিও কিন্তু কিছুদিন পর পর হয়। আমরা তাকে রিবোফ্লাভিন জাতীয় ওষুধ দিয়ে থাকি, একটি করে 3 বেলা 2 মাস খাবেন এবং এর সাথে পুষ্টিকর খাবার খাবেন। এবং আসলে আমরা অনেক কিছু পরীক্ষা করি, কিন্তু সবসময় যে কিছু পাওয়া যায় তা নয়। তবে এটি বড় কোনো রোগ নয়, এটি জীবনের সংহারী কোনো অসুখ নয়। আমরা যা বলবো যে মুখের যে ওরাল ক্যাভিটি, এটি স্বাস্থ্যসম্মত জীবনযাপন করবেন এবং একটু বেশ দিন ব্যবহার করতে পারেন। আর সুষম খাদ্যের সাথে রিবোফ্লাভিন ওষুধটি খাবেন। রাতে যাতে ঘুম হয়, ট্যাবলেট পেজ 0.5 মিলিগ্রাম এটি একটি করে খাবেন। এবং আশা করি ভালো খাদ্যাভ্যাসের সাথে যদি মুখগহ্বরের হাইজিন মেনটেন করেন, আস্তে আস্তে ভালো হয়ে যাবেন। পরে যিনি প্রশ্ন করেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি কারণে এরকম সমস্যা হতে পারে। একটি হলো যে তার ইসিজি যে পরিবর্তনের কথা বলেছেন, এটি দুটি কারণ হতে পারে। একটি হলো কনসেন্ট্রিক হাইপারট্রফি ইকোতে। সাধারণত আমাদের উচ্চ রক্তচাপের জন্য আমরা ইকোকার্ডিওগ্রাফিতে এরকম হতে পারে, অর্থাৎ হার্টের যে পুরুত্ব, আমরা যেমন যে কোনো জিনিসের পুরুত্ব পাই, আমরা ধরে নেই যে 7 থেকে 11 মিলিমিটার নরমাল। কিন্তু যদি ইকোকার্ডিওগ্রাফিতে আমরা বেশি পুরুত্ব পাই, সাধারণত প্রথম কারণ আমরা পাই যেটি বললাম যে হাইপারটেনশন। এছাড়া আরো কিছু রোগ আছে, যেমন হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, আমাদের হার্টের ভালভের সমস্যায়। আবার পাশাপাশি তার যে অন্য কিছু সমস্যা আছে, আমরা বলি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, হার্টের ব্লক জনিত কারণে অনেক সময় কিন্তু আমরা এরকম পেতে পারি টি ইনভার্সন। মূল বিষয়টি তার জন্য সবচেয়ে বড় বিষয় যে হাঁটাহাঁটি করলে বুকের চাপ ভার হয় কিনা। যদি এই উপসর্গটি থেকে থাকে, তাহলে আমরা বলবো সরাসরি তাকে একটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে। আর যদি দেখি যে না, তার হাঁটাহাঁটি করলে বুকের চাপ হয় না, ভার হয় না, তাহলে বুঝতে পারবো যে এটা হার্টের ব্লক জাতীয় কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে উচ্চ রক্তচাপের যে ওষুধটি খাচ্ছেন সেটি খাবেন। সঙ্গে আমরা বলবো যে একটু খাদ্যাভ্যাসে শাকসবজি, কাঁচা ফলমূল খাবেন, হাঁটাহাঁটি করবেন, ফলো আপে থাকবেন এবং খাবারে লবণ খাবেন না। আমরা আশা করছি তিনি যদি হাঁটাহাঁটি করে জীবনের যে স্বাভাবিকতা বা জীবনাচরণ পরিবর্তন করে ছন্দবদ্ধ জীবনযাপন করতে পারেন, তাহলে আপাতত কোনো পরীক্ষা লাগবে না। আর হাঁটাহাঁটি করার পর যদি বুকের চাপ হয়, তাহলে বলবো তার যে ওষুধের সাথে ট্যাবলেট নাইট্রোকার্ড 2.6
এটি সকালে একটি রাতে একটি খাবেন, আর ট্যাবলেট ইকোস্প্রিন যদি না খেয়ে থাকেন সঙ্গে যুক্ত করবেন। আর অন্যান্য যে প্রেশারের ওষুধ সেটি অবশ্যই তিনি যেভাবে খাচ্ছেন সেটি খাবেন। তবে মনে রাখতে হবে রক্তচাপ সিস্টোলিক 140 এর নিচে, ডায়াস্টিক 90 এর নিচে। আমরা 120-80 এরকম রাখবার চেষ্টা করব, এবং আমরা যেসব পরামর্শ দিলাম অবশ্যই সেগুলো মেনে চলবার জন্য পরামর্শ দিচ্ছি। প্রফেসর মোস্তফা জামান, ধন্যবাদ আপনাকে। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি রজনী এবং তার বোনের কথা মনে থাকে, যারা আমাদেরকে নিয়মিতভাভাবে তাদের আপডেট জানাচ্ছিলেন এবং সহায়তা নিচ্ছিলেন আমাদের কাছ থেকে, আজ আল্ট্রাসাউন্ডের একটা রিপোর্ট পাঠিয়েছেন। ফিটাস সিঙ্গেল, প্রেজেন্টেশন সেফালিক অ্যাট প্রেজেন্ট, fetal cardiac pulsation present and regular 148 beat per minute, এবং fetal movement present, BPD 9.4, FL 7.25, এবং এই সাথে তিনি আরও বলেছেন ক্লিন অ্যাডিকুয়েট এফ যেটা 11.31 cm, এবং EFW 2946 গ্রাম প্লাস মাইনাস 320 গ্রাম, এবং কমেন্ট করেছেন সিঙ্গেল ভিজিবল প্রেগনেন্সি অফ অ্যাবাউট 38 উইকস 2 days উইথ সেফালিক প্রেজেন্টেশন অ্যাট প্রেজেন্ট। তিনি আমাদের কাছে ফিডব্যাক জানতে চেয়েছেন, ঠিক আছে কিনা, নর্মাল আছে কিনা, সবকিছু। একই সাথে আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কনা, পাবনা থেকে বলছি। জি, বলুন। বয়স 16। জি, বয়স 16, ওজন 80 কেজি। আমার ইরেগুলার মিন্স 1 বছর আগে পাবনা দেখাইছিলাম। জি। ওই ডাক্তার অর্গাট্রিল, হিমোফ্রিগ, অ্যাজিমেক্স। ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কি আপনাকে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে বলেননি? হ্যাঁ, বলছিল। আচ্ছা, সেক্ষেত্রে কি ওজনটা কিছুটা কমেছে? ওজন হ্যাঁ, ওজন না, নিয়ন্ত্রণ তখন করতে ছিল বলেন। 72, আর তখন এখন 80 কেজি হয়েছে। 72 থেকে বেড়ে 80 হয়ে গেছে। হ্যাঁ আপনার কি থাইরয়েডের টেস্ট করানো হয়েছে কখনো? হ্যাঁ, থাইরয়েড নরমাল আছে কিনা? থাইরয়েড ডাক্তার শুধু বলছিল প্রসাবে ইনফেকশন আছে। ইউরিন ইনফেকশন আছে। সমস্যা কি আপনার না আপনার পরিচিত কারো? আমার। আপনারই সমস্যা, বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি আর কিছু জানবার থাকে। না, আর কিছু জানার নেই। বুঝতে পেরেছি। দর্শক, ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। হ্যাঁ, প্রথম প্রশ্নটার আগে উত্তর দিই। প্রেগন্যান্সি যিনি প্রোফাইল পাঠিয়েছেন আমাদেরকে, সবকিছুই মোটামুটি আপাত দৃষ্টিতে দেখে ভালো মনে হচ্ছে, কিন্তু পানিটা একটু কম। আমার কাছে মনে হচ্ছে যে এডিকুয়েট রেস্ট নেওয়ার দরকার আছে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে পানি কমে যায় এই সময় কয়েকটা কারণে। একটা হচ্ছে ব্লাড প্রেশারটা বাড়ছে কিনা। 140/90 মধ্যে যদি ব্লাড প্রেশার থাকে তাহলে ভালো। আর আমরা তো মোটামুটি 10 এর উপরে যদি এফআই থেকে খুশি হই। ওনার 7.21 একেবারে বর্ডার লাইনে আছে। এক্ষেত্রে প্রপার রেস্ট যদি উনি নেয়, একটু বাম কাত হয়ে শুয়ে থাকে, প্রপার ফ্লুইড যদি উনি ইনটেক করে, এবং এই মুহূর্তে আসলে বাচ্চা নড়াচড়াটা খেয়াল রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাচ্চা কতবার নড়ে দিনের মধ্যে। এক্ষেত্রে যদি বাচ্চা 10 থেকে 12 বার নড়ে, এবং এটা নড়ার আমরা একটা সহজ নিয়ম বলে দিয়েছিলাম যে 3 বেলা মানুষ ভালোভাবে খায়। মানুষ খায় হচ্ছে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতে ডিনার। এই 3টা বেলা খাওয়ার পরে যদি কোনো বাচ্চা 4 বার নড়ে, তাহলে 4 × 3 সমান 12 বার। তার মানে ইটস পারফেক্ট। এইভাবে আসলে আমরা চিন্তা করে আগাতে পারি। আর বাকি সব জায়গায় আসলে ডেলিভারি প্ল্যানটা এখন এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। কোথায় ডেলিভারি করবো, কারণ আমাদের আবারও তো সংক্রমণ বাড়ছে। অতএব কোন হাসপাতালটা বাসার কাছে ওনার জন্য সেফ হবে, কোন ডক্টরকে দেখাচ্ছেন, ইমার্জেন্সি ব্লাড কে দেবে, টাকা কে দেবে, ট্রান্সপোর্ট কোত্থেকে আসবে, এই প্রত্যেকটা জিনিসের প্ল্যানটা করে ফেলা আসলে এই মুহূর্তে খুবই জরুরি। এটা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। অতএব সেটা যদি করে ফেলেন, আমি মনে করি বেশি ভয়ের কিছু নেই। আর সেকেন্ড যে ফোন কলটি এসেছে, সেখানে কিন্তু ইটস ভেরি মাচ অ্যালার্মিং। দেখুন, 16 বছর বয়স, ওজন 80 কেজি। এটা অ্যাবসলিউটলি অ্যালার্মিং। কারণ আমরা শুধু মেনস্ট্রুয়েশন রেগুলার করার কথা আসে আসলে এখানে, কিন্তু এই ওভারওয়েটটা মেটাবলিক সিনড্রোমের দিকে বেশি নেয়, স্পেশালি ডায়াবেটিস, ওবেসিটি কানেক্টেড হয়ে, এবং হার্টের যে প্রবলেম গুলো শুরু হয়, সবকিছু কিন্তু এই ওভারওয়েট প্লাস তার সাথেকার কিছু প্রবলেমকে একসাথে যোগ করে শুরু হয়। এখন এক্ষেত্রে আপনি যে প্রশ্ন করেছেন থাইরয়েড হরমোনের লেভেলটা তুমি আসলে বলতে পারে নাই, ওটা আসলে নর্মালের মধ্যে আছে কিনা। আমরা চাই যে এই ধরনের ওভারওয়েট যাদের, তাদের এক্সপেক্টেড ভ্যালু 3 থেকে 3.5 এর মধ্যে থাকে। যদি সেটা না থাকে তাহলে হয়তো আমাদের একটু মেডিকেশন শুরু করতে হবে। এন্ড ব্লাড সুগারের জন্য এই ছোট্ট বয়সে কিন্তু ওকে আমরা বলবো ওজিটি করার জন্য, অর্থাৎ ফাস্টিং কত এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে কত। ফাস্টিং যদি 6.1 এর উপরে হয় এবং গ্লুকোজ খাওয়ার পর 7.8 এর উপরে হয়, এটা কিছু অ্যালার্মিং। ওকে সেটাকে ঠিক করতে হবে। আর আমরা বলি যে ডায়েট কন্ট্রোলের কোনো বিকল্প নেই। এটি একটি কিশোরী বয়সের উঠতি বয়স। এখানে কিন্তু তার গ্রোথটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই গ্রোথের জন্য ডিম, দুধ, কলা, মাছ, মাংস আমরা ছাড়তে পারবো না। সো উই নিড টু কার্টেল দ্য কার্বোহাইড্রেট। এক্ষেত্রে ভাত কমাবো, রুটি হয়তো আমরা একবেলা খেলাম, আর একবেলা আমরা সবজির উপর দিয়ে চালায় যাবো। এভাবে আসলে করতে হবে। অ্যাক্টিভিটি, 1 ঘন্টা ঘাম ঝরানো হাঁটা,
তাহলে যদি ওয়েটটা কমাতে পারে 5 কেজি ওয়েট তার জীবনটার মোড়কেই বদলায় দেবে। তার অন্যান্য অসুখ বিসুখ থেকেও তাকে যেমন রক্ষা করবে, মেনস্ট্রুয়েশনটাকেও রেগুলার করবে। তাই একটু ওজন কমিয়ে যদি জীবনের মোড়কে পরিবর্তন করা যায়, তার থেকে তো বড় কিছু হতে পারে না। তো এইভাবে চললে আসলে সে ভালো থাকবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। মোবারক আজম লিখছেন তার ছেলের জন্য, যার বয়স 10 মাস, তার বাচ্চা 18 দিন যাবৎ ঠান্ডার সমস্যা, নাক সবসময় বন্ধ, দুঃখিত, নাক সবসময় বন্ধ থাকে, নাক দিয়ে পানি পড়ে, ঘুমালে বড় বড় নিঃশ্বাস ফেলে। তিনি পলিপেন সাসপেনশন সিরাপ, অ্যালাট্রল সিরাপ এবং নিয়মিত নরসল ড্রপ দিয়েছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। বাচ্চার মাথার পিছন দিকটা সবসময় ঘামে। আগামীকাল বাচ্চার 10 মাসের টিকা আছে, টিকাটা দেয়া যাবে কিনা ডাক্তার আবু সাইদ শিমুল আপনার কাছে জানতে চেয়েছেন। আসলে এখানে অনেকগুলি বিষয় জড়িত। আমরা কিন্তু এই অনুষ্ঠানের প্রতিদিন বলছি শুধুমাত্র ওষুধ খাইলে কিন্তু হবে না, নিয়মগুলি মানতে হবে। কেন এই সময় আসলে তার এতদিন ধরে ঠান্ডাটা যাচ্ছে না সেটা একটু আসলে খেয়াল করতে হবে, যে আমরা বাসাটাকে রাস্তার পাশে কিনা, ধুলাবালি জমছে কিনা, বা গুমোট বাসা কিনা, স্যাঁতসেঁতে বাসা কিনা, সেটা একটু খেয়াল রাখতে হবে। দিনের বেলায় যতটুকু যদি রাস্তার পাশে হয় দরজা জানলা বন্ধ রাখবেন, কিন্তু যদি দেখেন যে বেশি স্যাঁতসেঁতে, তাহলে দিনের যে কোনো একটি সময় অন্তত 1 ঘন্টার জন্য যদি সব দরজা জানলা একটু খুলে দেন, তাহলে দেখা যায় বাসায় যদি রোদ ঢুকে বাসায় অন্য স্যাঁতসেঁতে ভাবটা যাবে, এবং মাইটস জমে কিন্তু এই ধরনের স্যাঁতসেঁতে বাসা থাকলে, সেটা একটু খেয়াল করবেন। চাদরগুলি রেগুলার একটু আসলে রোদে দিতে হবে। বাসায় ঝুল আছে কিনা, ময়লা আছে কিনা, বাসার ওর সামনে যদি কেউ যেন কেউ সিগারেট না খায়, এবং মশার কয়েল অন্য ধোঁয়া থেকে তাকে দূরে রাখতে হবে। যারা তাকে লালন পালন করছে তারা যেন একটু হাতটা ভালো করে ধোয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা বলি কাজল, মাথায় কাজল দেয়া, টিপ দেয়া, তারপর পাউডার দেয়া, এগুলি থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে। তাহলে কিন্তু এই অসুখ থেকে সে মুক্তি পাবে, নাহলে কিন্তু বারবার হতেই থাকবে। এই মুহূর্তে তাহলে সে কি করবে? এই মুহূর্তে যেটা সম্ভব সেটা হচ্ছে এন্টিসটা, এই সিরাপটা 1/2 চামচ করে 3 বার একটু নেয় 10 থেকে 15 দিন। আর যদি দেখে যে হ্যাঁ অনেক বেশি আসলে নাক দিয়ে পানি পড়ছে, নাকটা বন্ধ, সেক্ষেত্রে আফরিন 0.25%, এটা একটু 1 ফোঁটা করে 2 নাকে দিবে, দিনে 3 বার, 5 থেকে 10 দিন দিবে। যদি এরপরে না যায় টোফেন সিরাপটা খাওয়াতে পারে 1/2 চামচ করে 2 বার, 10 থেকে 15 দিন খাওয়াতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় এইসব ক্ষেত্রে এটিপিক্যাল নিউমোনিয়া বা এটিপিক্যাল ব্যাকটেরিয়া হয়। তাদের ক্ষেত্রে যেহেতু 18 দিন হয়ে গেছে, আমরা বলি একটু এজিথ্রোমাইসিন খাক। এজিথ্রোমাইসিন জিম্যাক্স এই সিরাপটা 2 ml করে প্রতিদিন 1 বার করে খাবে, সেটা 7 দিন। এই ওষুধগুলো নিলেই, এবং উপদেশগুলি কিন্তু অবশ্যই মানতে হবে, সেটা খেয়াল রাখতে হবে, তাহলে আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আর দর্শক, এর সাথে আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আরও প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, সাথেই থাকুন, ফিরছে এক্ষুনি। দেবরাজ আমাদের প্রশ্ন করেছেন পিরোজপুর থেকে, তার মায়ের জন্য। মা একটু পরিশ্রম করলেই শরীর কাঁপে, চোখ ঝাপসা লাগে, পালপিটেশন সবসময় অস্বাভাবিকের তুলনায় বেশি থাকে লিখেছেন, বা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। তাছাড়া তার গ্যাস্ট্রিকের সমস্যা আছে এবং বুক জ্বালাপোড়া হয়, এবং তার পায়ের পাতা জ্বালাপোড়া করে। তার ব্লাড প্রেশার ও ডায়াবেটিস একদম নর্মাল। প্রফেসর মোস্তফা জামান, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব, তবে তার আগে আরও একজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা প্রশ্নটি শুনতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আমার বেবির বয়স 11 মাস। হ্যাঁ, ওর এই 13-14 দিন ধরে সর্দি। আচ্ছা, এখন আপনার কি সর্দি, নাম কিন্তু দর্শক, আপনি যে ফোন দিয়েছেন? আমার নাম ফাতিমা, বরিশাল থেকে জি বলছিলাম। ফাতেমা, বলুন। ওর নাক দিয়ে সর্দি পড়ছে, তারপর? হ্যাঁ হ্যাঁ, সর্দি আর কি কমছে না। এই আপনার 13 দিন, আজকে 13 দিন সর্দি কমছে না, এমনি অন্য জ্বর বা অন্য কিছু নেই। আর হয়েছে, আমি এই ডাক্তার আবু সাইদ যে শিমুল, তার আমি সবকিছু ইউটিউব দেখি, আমি তারে খুব মানে পছন্দ করি, যে তার সবকিছুই আমি তার মতো করেই চলি। আর হয়েছে আমার বেবির এই আফরিন দিয়েছিলাম, নরসল ডোজ দিয়েছি, কিন্তু কোনোটাই এখন কাজ হচ্ছে না। আচ্ছা, আমরা আপনার পছন্দের একটু সুবাদে একটু বাড়তি করে অনুরোধ করব, ভালো করে একটা ওষুধ দিতে, যাতে করে আপনার সন্তান ভালো হয়ে যায়। জি, বলে আমি আর আমার এই বেবিকে মানে রাত্র হলে একটু ঘাম হয় শরীর। আচ্ছা, এখন এর জন্য কি করতে পারি? আর একটা সমস্যা হচ্ছে, আমার বেবি হওয়ার পরে আমি না অনেক শুকিয়ে গেছি। এখন এর জন্য আমি কি করতে পারি? এটা ডাক্তার আবু সাইদ শিমুল নিশ্চয়ই আপনাকে সমাধান দিবেন, আমরা ওনার কাছ থেকে সমাধান নেবার চেষ্টা করব। তবে তার আগে প্রফেসর মোস্তফা জামানের কাছে একটু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরটা আমরা নিতে চাই। আপনি কথা বলবেন? আচ্ছা, ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার সাথে উনি কথা বলবেন। জি, আমরা শুনছি। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি প্রতিদিন আপনাদের অনুষ্ঠানটা দেখি এবং আমার অনুষ্ঠানটা দেখতে খুব ভালো লাগে। যখন 9টা বেজে যায়, যত কাজই থাকুক না কেন, আমি দেখি। আমি একজন শিক্ষক, আমার খুব ভালো লাগে অনুষ্ঠানটা, আমি খুব পছন্দ করি। এবং আমার বেবি কিভাবে সুস্থ থাকবে সেই টিপস গুলো একটু দিবেন, আপনার কাছ থেকে আমি শুনবো। এবং ওর 11 মাসে আমি কি কি খাওয়াতে পারি, কি খাওয়ালে ও সুস্থ থাকবে।
জি, যে আমাদের ৪ জনের পক্ষ থেকে আসলে আপনাকে ধন্যবাদ। আমাদের কৃতজ্ঞতা বলব যে আমাদের অনুষ্ঠানটা এত আপনাদের গ্রহণযোগ্য হয়েছে। আমরা মানে ১ম প্রশ্নটা অধ্যাপক মোস্তফা জামানের কাছ থেকে নিয়ে তারপরে এটা দিই। জি, নিশ্চয়ই। ধন্যবাদ। বিশেষ করে আসলে আমাদের যে দর্শকদের যে ভালোবাসা, যে কথা শিমুল বলছিলেন, জুবায়ের বলছিলেন, এবং আমাদের দর্শকরা যে আসলে কতভাবে আমাদেরকে অনুভব করেন, আমাদের এই করোনা হেল্প ডেস্কের যে পুরো টিমকে আসলে আমরা যারা আছি এখানে শুধু ৪ জন না, আমি বলব আমাদের অন্তরালে আরো অনেক মানুষ আছেন যারা একটি সুন্দর অনুষ্ঠান দর্শকদের জন্য উপহার দিচ্ছেন। আমাদের প্রোডিউসার প্যানেল থেকে যারা, ক্যামেরাম্যান থেকে সবাইকে। তো আমি যেটা বলছিলাম, যিনি প্রশ্ন করেছেন তার মার জন্য, আমি আবারও বলছি, যখন কোনো সন্তান তার মার জন্য প্রশ্ন করে সত্যি আমাদের খুবই ভালো লাগে যে তার মার জন্য এই যে বাংলাদেশের মানুষের যে ফিলিংস মা বাবার প্রতি, এটি আমাদের কিন্তু সমাজের একটি বড় একটি উপকরণ। তো আমি বলবো তার মার জন্য আপাতত একটু টেস্ট করতে হবে যে হিমোগ্লোবিনটি ঠিক আছে কিনা, কারণ আমরা দেখেছি অনেক সময় বয়সের জন্য হিমোগ্লোবিন একটু কমে গেলে কিন্তু সমস্যা হতে পারে। একটু খুব সুষম খাদ্য খাওয়াতে হবে। যদি বুক ধরফর করে, ট্যাবলেট ইনডেভার ১০ মিলিগ্রাম একটি করে ৩ বেলা খাবেন। আরেকটি হলো ট্যাবলেট অ্যানজেন্টা প্রতি সকালে একটি করে খাবেন। যদি ঘুম না আসে, ট্যাবলেট পেস 0.5 মিলিগ্রাম ঘুমানোর জন্য। একটু গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খাবেন। তবে এইসব ওষুধের খাওয়ার পাশাপাশি কিছু পরীক্ষা যদি করতে পারেন তাহলে আমরা খুবই ভালো হয়। যেমন সিবিসি, তার হিমোগ্লোবিন দেখার জন্য, থাইরয়েড পরীক্ষাটি, ডায়াবেটিস আছে কিনা একটু দেখে নিতে হবে, বুকের একটি এক্স-রে, একটি সিরাম ক্রিয়েটিনিন, তার কিডনির ফাংশনটা কেমন আছে, এই যে ছোটখাটো বিষয়গুলো, একটি ইসিজি করবেন, বুক ধরফর আছে কিনা। যদি করতে পারেন আমি মনে করি আমাদের জন্য খুব ভালো হয়, তাহলে আমরা আরো ভালোভাবে তার পরামর্শ দিতে পারবো। তবে আমরা আমাদের দেশে অনেক রোগী পাই যে এরকম বয়সকালে মাদের জন্য নানান দুশ্চিন্তায় তাদের হাত পা জ্বালা পড়া করে। এক্ষেত্রে একটি ভিটামিন আমরা অনেক সময় দিয়ে থাকি, তার যেটি পছন্দ সেই ভিটামিন খেতে পারেন। একটি ক্যালসিয়াম যদি খেতে পারেন আরো ভালো হয়, এবং সূর্যের আলোতে যাবেন। সূর্যের আলোতে গেলে ভিটামিন ডির একটি উন্নত সোর্স। সূর্যের আলোতে প্রতিদিন আমরা বলবো 20 মিনিট সূর্যের আলোতে আপনি একটু বসবেন। আশা করছি তিনি এই পরামর্শগুলো মেনে চলবেন এবং ভালো থাকবেন। যদি কোনো সমস্যা হয়, আমরা যে পরীক্ষাগুলোর কথা বলছি সেগুলো করে আবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ঠিক এই মুহূর্তে ডাক্তার আবু সাইদ শিমুল যেই প্রশ্নের উত্তরের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। না, এই ধরনের প্রশ্ন তো আসলে আমরা প্রতিদিনই পাচ্ছি। ওনাকে আসলে ধন্যবাদ যে আমাদের অনুষ্ঠান প্রতিদিন দেখছেন। আসলে এই অনুষ্ঠানের কিন্তু প্রথমে আগে একটা যেটা প্রশ্ন এসেছিল তাতে কিন্তু আমরা মোটামুটি বলে দিয়েছি কি কি নিয়মগুলি পালন করতে হবে। আপনি যেহেতু আমাদের নিয়মিত দর্শক, আপনি নিশ্চয়ই শুনেছেন, সেই নিয়মগুলি আসলে একটু আপনাকে মেনে চলতে হবে। তা না হলে কিন্তু বারবার এর ধরনের সর্দি কাশি হতেই থাকবে। আর যেটা হচ্ছে আপনি এই মুহূর্তে তাহলে কি করবেন, আপনি নরসল এবং আফরিন, যেহেতু এখন একটু বেশি হয়ে গিয়েছে, আপনি আফরিনটা আপনি কন্টিনিউ করেন, নরসলটা আপাতত দিবেন না। সেইটা ১ ফোঁটা করে ২ নাকে দিনে ৩ বার। এটা আবার ১০ দিনের বেশি দেওয়া যায় না, সেটা একটু খেয়াল করবে আপনি কখন শুরু করেছিলেন। টোটাল ১০ দিন দিবেন। আর সিরাপ সিরামিন, এই সিরাপটা আপনি 1/2 চামচ করে ৩ বার, আপনি একটু ১০ থেকে ১৫ দিন একটু চালিয়ে যান। আর টোফেন সিরাপ, সেটা 1/2 চামচ করে ২ বার। আপনি যেহেতু একটু শীতকাল, যেহেতু ১৩ দিন ধরে হচ্ছে, আমরা ধরে নিই যে তার অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে, সেজন্য একটু কন্টিনিউ করবেন। আমরা বলছি পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটু টোফেনটা চালিয়ে যান। আর অ্যালার্জি জাতীয় খাবার একটু আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর যেটা করবেন, যেহেতু ১৩ দিন হয়ে গেছে, আপনি যে জিপথ্রিন, এই সিরাপটা 1/2 চামচ করে দিনে ১ বার আপনি ৭ দিন ব্যবহার করবেন। আপনার নিজের জন্য একটা সমস্যার কথা বলেছিলেন যে আপনি শুকিয়ে যাচ্ছেন। বাচ্চা হওয়ার পর কিন্তু সবাই আসলে ওজন বেড়ে যায়, সেটা নিয়ে চিন্তিত থাকে। আপনার তো এই ক্ষেত্রে খুশি হওয়ারই কথা। তবুও এখানে ডাক্তার শারমিন আব্বাসী আছেন, তিনি আপনাকে নিশ্চয়ই এ ব্যাপারে কিছু উপদেশ বা সমাধান দিবেন। ডাক্তার আবু সাইদ শিমুল, অসংখ্য ধন্যবাদ। বলটা ডাক্তার শারমিন আব্বাসীর কোর্টে চলে গেছে, তাই আরো ছোট দুটো প্রশ্ন যুক্ত করতে চাই এর সাথে। অনু লিখছি, তার বয়স 25, 8 সপ্তাহের গর্ভবতী, ব্লাড প্রেশার এ নেগেটিভ, তার স্বামীর এ পজিটিভ। এক্ষেত্রে করণীয় কি জানতে চেয়েছেন। একই সাথে আরেকজন লিখেছেন আমাদেরকে, শাহনাজ, তার বয়স 30, 3 মাস আগে জ্বর হওয়ার পর ডায়াবেটিস ধরা পড়ে 19.7, স্থানীয় ডাক্তার কম্পিড মেটফো 850 রাতে খাওয়ার পর দিয়েছে, খেলে খালি পেটে নয়, আবার খাওয়ার পরে 12 থাকে, তার ঠিক আছে কিনা জানতে চেয়েছেন। দুটো বেবি আছে, ইউরিন ইনফেকশন হয়েছে, কি ওষুধ তিনি খাবেন এটাও জানতে চেয়েছে ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, ধন্যবাদ অধ্যাপক শিমুলকে। ওনার মাধ্যমে আসলে এক ধরনের বিশাল বড় এক কমপ্লিমেন্ট আজকে আমরা পেলাম। আর উনি আসলে উত্তর দেওয়ার পর আমি এর আগের দিনও বলেছি, আমার আসলে কিছু বলার থাকে না, কারণ উনি বলে দিয়েছেন যে প্রেগন্যান্সির পরে সবাই চায় ওয়েট কমাতে। এটা একটা ওয়েলকাম সাইন। আমার কাছে মনে হয় যে সবাই ওয়েট কমাতে চায়, পারে না।
আপনি না চাইতেই পেরে গেছেন। তো সেক্ষেত্রে আসলে খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই, শুধু দেখতে হবে যে অন্য কোনো প্রবলেম এটি হচ্ছে কিনা। অনেক সময় মেয়েদের রাতে ঘুম হয় না, ফ্রিকোয়েন্ট ব্রেস্ট ফিডিং করাতে হয়, অনেক সময় অ্যাংজাইটি কাজ করে মনের মধ্যে। কারো কারো ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে ব্লাড সুগার লেভেলটা হাই থাকে বা টিএসএইচ লেভেলে প্রবলেম। অতএব ওই জায়গাগুলোতে প্রবলেম আছে কিনা আপনি সময় সুযোগ হলে, কোভিড এর এই সময় আমরা খুব যে সাজেশনটা দিচ্ছি তা নয়, সময় সুযোগ হলে আপনি দেখতে পারেন যে আপনার এই ধরনের প্রবলেম আছে কিনা। তবে একটা বড় বিষয় কি যে একটু যদি খেয়াল করেন যে ৩ বেলা আপনার খাবার খাওয়াটা ঠিক মতো হয় কিনা। আপনার খাবারের মধ্যে যতটুকু আমরা যদি বলি যে একটা ডিম সারাদিনে খান কিনা, ১ গ্লাস দুধ খান কিনা, আপনি ২ বেলায় আপনার হচ্ছে যে মাছ মাংস ১ পিস করে খাওয়া হয় কিনা, সবজি খাওয়া হয় কিনা। এই জিনিসগুলো যদি হয় আমি মনে করি যে সবকিছু ফাইন। সেক্ষেত্রে যদি ওয়েট নাও বাড়ে ভয়ের কিছু থাকবে না। আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা জুবায়ের করেছেন, পজিটিভ এন্ড নেগেটিভ ব্লাড গ্রুপ, এমন প্রশ্ন আসলে আমরা অনেক সময় পাই। এটা আসলে ডিপেন্ড করবে বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরে কি হবে। কারণ মা যদি পজিটিভ থাকে, নেগেটিভ ব্লাড গ্রুপের বাচ্চা যদি ডেলিভারি হয় বা কোনো কারণে অ্যাবর্শন হয়, তখন কিন্তু মাকে একটা এনটিটি ইনজেকশন দিতে হয়। আর আমরা অনেক সময় কি হয়, একটা মিনিমাল এক ধরনের ব্লিডিং হয়তো গর্ভফুলের মধ্যে হয়, যেটা আমাদের চোখে ধরা পড়ে না বা আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে না। সেজন্য ২৮ সপ্তাহে আমরা একটা টাইটার করাই। টাইটারে যদি কোনো অ্যান্টিবডি পাই, তখন হয়তো কোনো ধরনের ইনজেকশন দেওয়ার প্রয়োজন আছে কি নেই সেই জিনিসগুলো আমরা চিন্তা করি। আর পরের যে প্রশ্নটি আপনি করেছেন, লাস্টে যে ফ্রিকোয়েন্ট ইউরিন ইনফেকশন হচ্ছে, ইউরিন ইনফেকশনের কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ কিন্তু ডায়াবেটিস। যদি কারো ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে, তাদের ইউরিন ইনফেকশন বা জেনারেল ইনফেকশন বা বডির যে কোনো জায়গায় ইনফেকশন হতে পারে। এখন প্রতিদিনই কিন্তু অধ্যাপক মোস্তফা বলছেন, আমরাও তার সঙ্গে যুক্ত করছি যে ডায়াবেটিস কিন্তু মানুষকে মুক্তি দেবে সেভাবেই যদি মানুষ ডিসিপ্লিন মানে। ওষুধ অনেক পরের একটা চর্চা, তার আগে কিন্তু আমরা বলি শৃঙ্খলাবদ্ধ জীবন আচরণ। অর্থাৎ তাকে হাঁটতে হবে, খাবারের যে ডায়েটের যে প্রসঙ্গটি আছে সেটি ঠিকভাবে খেতে হবে। এবং অনেকে বলেন যে কোনো রোগী যদি প্রপারলি ডায়াবেটিস মেনটেন করে, সেক্ষেত্রে একটা নন ডায়াবেটিক রোগীর থেকে অনেক সুস্থভাবে বাঁচতে পারে। আর নন ডায়াবেটিক রোগী নিয়ম মানবে কি মানবে না এমন একটা টানাপোড়েনে থাকে, কিন্তু ডায়াবেটিক রোগীকে নিয়ম মানতেই হচ্ছে। সেক্ষেত্রে আমরা ওনাকে সাজেশন দেবো যে আপনি যদি সিম্পল একটু ডায়েট কন্ট্রোলে থাকেন, কার্বোহাইড্রেট, মিষ্টি এগুলোকে কন্ট্রোল করেন এবং ১ ঘন্টা করে হাঁটেন, তাহলে যে লেভেলটা ১ বাড়তি আছে, আমাদের এক্সপেক্টেড ভ্যালু থেকে আপনার ১ বেশি আছে ব্লাড সুগার লেভেল, এটি কন্ট্রোলে চলে আসবে। আর ইউরিন ইনফেকশন ফ্রিকোয়েন্ট হলে আমরা যেটাকে বলি প্রথমে প্রিভেন্ট করব কিভাবে, সেটা হচ্ছে আমরা বলি যে মহিলারা মলদ্বার পরিষ্কার করে পেশাবের রাস্তায় হাত দেবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সুতি কাপড় ব্যবহার করবেন, মিনিস্ট্রেশনের সময় একটা ভালো স্যানিটারি প্যাড ব্যবহার করবেন। এই নিয়মগুলো মানলে আপনি ভালো থাকবেন। প্রচুর পরিমাণে পানি খাবেন, শাকসবজি খাবেন, কনস্টিপেশন প্রিভেন্টেটিভ নিউট্রিশনাল ভুসি খাবেন। আর ইউরিন ইনফেকশন যদি লম্বা সময় হয়, তাহলে একটু কালচার করি যে অ্যান্টিবায়োটিকের সেনসিটিভিটি আছে। আমরা যত্রতত্র অ্যান্টিবায়োটিক দিতে চাই না। অ্যাকর্ডিং টু দ্য সেনসিটিভিটি আমাদেরকে রিপোর্টটা জানালে আমরা বলে দিব কোন অ্যান্টিবায়োটিক আপনার জন্য ভালো কাজ করবে। তবে ক্যাপসুল ক্র্যানবায়োটিক এটি কোনো অ্যান্টিবায়োটিক নয়, এটি আপনাকে সাপোর্টিভ একটা ওষুধ দিতে পারে ইউরিন ইনফেকশনের হাত থেকে বাঁচার জন্য। সকালে একটা, রাতে একটা, ২ মাস আপনি টানাতে পারেন। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামালপুর থেকে বলছিলাম, ইতি। জি বলুন। বাচ্চার বয়স ২ মাস। বাচ্চার বয়স ২ মাস, আচ্ছা। হ্যাঁ, ঘুম কম, খুবই কম। এই বয়সে যা ঘুম হয় অন্য বাচ্চাদের তুলনায় ওর ঘুম কম। ওর কতখানি ঘুম হওয়ার কথা ছিল এই বয়সে? অন্য বাচ্চা দেখি সারাদিনই ঘুমায়, দেখি রাতেও ঘুমায়। ও না, আপনার বাচ্চা একটু চঞ্চল, এটা তো অভিযোগের কিছু না। বলুন তারপর আর কি সমস্যা? আচ্ছা, ঠান্ডা আচ্ছা। আছে। হ্যাঁ, ঠান্ডা আছে আর ঘামে। হ্যাঁ, রাতের বেলা ঘামে। আচ্ছা, রাতের বেলা ঘামে। আর কোনো সমস্যা? জি না। আচ্ছা, একটু দয়া করে বলবেন। অসংখ্য ধন্যবাদ। ডাক্তার আবু সাঈদ শিমুল, আপনার সাথে প্যারেন্টসরা খুব কথা বলতে চাচ্ছেন, বোঝাই যায়। একটু জেগে থাকে কেন, এই জন্য আপনাকে ফোন দেওয়া হচ্ছে। যাই হোক, আপনার কাছ থেকে প্রশ্নের উত্তর আমরা নিতে চাই, তবে একটা বিরতি থেকে ফিরে তখন। দর্শক, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। সরাসরি ডাক্তার আবু সাঈদ শিমুলের কাছে চলে যেতে চাই। ডাক্তার আবু সাঈদ শিমুলের কাছে একটি প্রশ্ন ছিল। আসলে এই সময় যে এখন একটা সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা আসছে, ঠান্ডা আসলে আসি করে একেবারে তো চলেই আসলো। সেই জন্য ঠান্ডাটা বাচ্চাদের একটু আসলে লেগে থাকছে এবং এটা যেতেও একটা সময় লাগছে। ঠান্ডা যদি দেরিতে যায়, তার মানে যে সবাইকে অ্যান্টিবায়োটিক দিতে হবে বা তার কোনো নিউমোনিয়া হয়ে যাচ্ছে তা না। আমরা এই অনুষ্ঠানে কিন্তু ইতিমধ্যে কয়েকবারই এই সম্পর্কিত বলেছি যে কি করতে হবে। ২ মাসের যেহেতু বাচ্চা, সেটা তার ক্ষেত্রে একটু বাড়তি সতর্ক হতে হবে। সেটা হচ্ছে গোসল করানোর সময় যেই কয়েকদিন একটু ঠান্ডা থাকে, সেই কয়েকদিন যদি গোসল না করেন ৫-৭ দিন, তাতে ওর কোনো অসুবিধা হবে না। এই সময় তাহলে কি করবেন, একটু কুসুম গরম পানি দিয়ে যেসব জায়গায় ময়লা জমে, বিশেষ করে মলমূত্রের জায়গায় এবং বকুলের নিচে, কুচকিতে,
এগুলিতে একটু পরিষ্কার করে দিবেন এবং মাথাটা একটু আপনি মুছে দিবেন। আরেকটা কথা বলছিলেন আপনি যে রাতে মাথা ঘামায়, সেটা কিন্তু একদমই নরমাল, এটা নিয়ে চিন্তা করবেন না। ঘুমের আগে কুসুম গরম পানি দিয়ে একটু মাথাটা মুছে দিতে পারেন, যেহেতু বাচ্চাদের মেটাবলিজম বেশি হয় সেজন্য একটু তাপ উৎপন্ন হয়, সেজন্য এটা হচ্ছে। আর যদি দেখেন যে না আসলে ঠান্ডাটা একটু অনেক বেশি আসলে নাক দিয়ে পানি পড়ছে, সেক্ষেত্রে আপনি নরসল নেজাল ড্রপ এটা একটু 1 ফোঁটা করে 2 নাকে 5-7 দিন ব্যবহার করতে পারেন। তারপরও না গেলে আপনি পেডিয়ামিন এই সিরাপটা আসলে 1.5 ml করে দিনে 2 বার আপনি যদি 7-8 দিন ব্যবহার করেন চলে যায়। আমরা বলছি এত ছোট বাচ্চার ক্ষেত্রে ওষুধ ব্যবহার না করাই ভালো। যে উপদেশগুলো বা আমি পরামর্শগুলো দিলাম সেগুলো একটু গ্রহণ করলেই বেশিরভাগ ক্ষেত্রে চলে যায়। তারপরে যদি না যায় তখন কিন্তু আপনি পেডিয়ামিন সিরাপটা ব্যবহার করবেন। 5-7 দিন ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। তুর্না দাস লিখছে লিপিকার জন্য, যার বয়স 35 রানিং, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, খাওয়ার পর 138, খাওয়ার আগে 138, খাওয়ার পর 200, কোলেস্টেরল টিজি আগে বেশি ছিল, এখন নর্মাল, তবে টোটাল কোলেস্টেরল 10-এর বেশি, বুক ধরফর করে, মাথা ঘোরে, ক্লান্ত লাগে, ডাক্তার ওষুধ দিয়েছে, ভার্কাল 80 মিলিগ্রাম সকালে, 80 মিলিগ্রাম রাতে, এবং এটা খাওয়ার পর খুব ক্লান্ত লাগে, এবং নেক্সোভাস 10 মিলিগ্রাম, মোনাস 10 মিলিগ্রাম, ফিনিক্স 20 মিলিগ্রাম, লিপিকন 10, লেনাটাড 5 মিলিগ্রাম, সকালে একটা খেলে খুব ক্লান্ত লাগে তাই খান না, বুক ধরফর করে, ঘুমাতে যাওয়ার আগে লোনাজ্যাপ এমডি 0.5 মিলিগ্রাম খেতে হয়, ইসিজি ইকোকার্ডিওগ্রাফি করেছে, রক্তের বিভিন্ন পরীক্ষা করেছি, সব কিছু নর্মাল, কিন্তু বুক ধরফর কমে না, করণীয় কি? ডাক্তার প্রফেসর মোস্তফা জামান। যে মাত্রাটা দিয়েছেন এবং খাবার যে 2 ঘন্টা পরে যে মাত্রাটা দিয়েছেন, দুটি কিন্তু আমরা স্বাভাবিকের একটু বেশি। তিনি যে মিলিগ্রামে হিসাব দিয়েছেন, আমরা যদি 18 দিয়ে ভাগ দিই তাহলে মিলিমোলের হিসাবে হয়। আমরা মিলিমোলের হিসাবে সাধারণত, আমি সংক্ষেপে বলি যে খাবার আগে 6 রাখার চেষ্টা করি, খাবার 2 ঘন্টা পরে আমরা বলি যে 8, এবং 3 মাসের ডায়াবেটিসের গড় 7% বা 6.5%। সেখানে তার যে মাত্রাটি মিলিগ্রামে দিয়েছেন সেটি সামান্য একটু বেশি আছে, যদি আরেকটু কমাতে পারেন, যেমন খাবার 2 ঘন্টা পরে 200, অর্থাৎ যদি মিলিমোলে আমরা প্রকাশ করে থাকি প্রায় 11-এর মতন আসে, সেটি কিন্তু একটু বেশি। আমরা চাইবো আরেকটু ভালোভাবে কন্ট্রোল করতে, তাহলে কিন্তু তার দুর্বলতা বা তার যে ক্লান্তিবোধ কিছুটা কমে যাবে। সেজন্য তিনি যে ওষুধগুলো খাচ্ছেন ডায়াবেটিসের, ওষুধটি ভালো, এর সাথে যদি একটু এক্সারসাইজ করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন এবং খাদ্যাভ্যাসে একটু আমরা বলবো সীমিতকরণ করতে পারেন, তাহলে ভালো থাকবেন। বুক ধরফরের জন্য তিনি ভেরাকাল খাচ্ছেন, এই ওষুধটি কিন্তু ভালো, তবে মনে রাখতে হবে যে এই বুক ধরফর যদি এই ওষুধে পুরোপুরি কাজ না করে, সেক্ষেত্রে আমরা একটি ইসিজি দেখে আবার নতুন বা একটি ট্রেডমিল টেস্ট করতে পারেন, ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এই পরীক্ষাটি করে তিনি যোগাযোগ করতে পারেন। এবং HbA1c এই পরীক্ষাটি ডায়াবেটিসের আমরা কত % দেখতে পারলে আরো ভালো হতো। আর এর সাথে তিনি নিশ্চয়ই একটু আতঙ্কে আছেন, এই জন্য তার বুক ধরফর বাড়তে পারে। আমি বলবো এর সাথে ট্যাবলেট অ্যানজেনটা একটি সকালে একটি রাতে আগামী 15 দিন বা 1 মাস খাবেন, খেয়ে আমাদেরকে জানাবেন যে তিনি কতটা ভালো আছেন, সঙ্গে একটু হাঁটাহাঁটি করলে তিনি ভালো থাকবেন। তার বয়স মাত্র 35, অনেকগুলো ওষুধ খাচ্ছেন, লিপিকন খাচ্ছেন গ্যাস্ট্রিক কোলেস্টেরল কমানোর জন্য। কোলেস্টেরল কমানোর জন্য যেহেতু ডায়াবেটিস আছে, আমি বলবো লিপিড প্রোফাইলটা করা উচিত। অনেক সময় এতগুলো ওষুধ খেলে মানসিকভাবে এক ধরনের প্রভাব পড়ে, সেই জন্য কিন্তু দুর্বলতা হতে পারে। তার প্রতি শুভকামনা রইল। তবে আমরা কি যে পরামর্শগুলো দিলাম এগুলো মেনে চলে তিনি যদি আবার ফলো আপ করেন, আশা করি আমরা কিছু ওষুধ কমিয়ে দিয়ে তাকে ভালো করা যায় কিনা আরেকটু আমরা চেষ্টা করব। প্রফেসর মোস্তফা জামান, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার আবু সাইদ শিমুল, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আপনার কাছে আঞ্জুম আখির একটি প্রশ্ন ছিল, তিনি ফিডব্যাক দিয়েছেন ওভারওয়েটটা কমাবেন কি করে, তার তো অ্যাজমা আছে, এক্সারসাইজ করতে গেলে শ্বাসকষ্ট বেড়ে যায়। এই প্রশ্নের উত্তর আমরা কাল দেবার চেষ্টা করব। আজ এখানে বিদায় নিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সচেতন থাকবেন। শুভরাত্রি।